বইয়ের গল্পের চ্যানেলে আজকে আপনারা শুনবেন হেনরি খারের লেখা 7 ইয়ার্স ইন তিব্বত। আজ তার 6ষ্ঠ পর্ব। এই বইটিকে রূপান্তর করেছেন পুলক হাসান এবং নাহিদা নাসরিন ছুটি। সঙ্গে আছি মৌসুমী হাসান। 7. শান্ত পানি। স্বাধীনভাবে চলাফেরা করবার অনুমতি। লাসার গুরুত্বপূর্ণ জায়গা। সারঙ্গের আতিথেয়তা। নতুন আশঙ্কা। নববর্ষের উৎসব। এভাবে আসার ঠিক 10 দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো আমরা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো। সেই সঙ্গে ভেড়ার চামড়া দিয়ে তৈরি আলখেল্লা দেওয়া হলো। দেরি করলাম না, সেই দিনই শহরটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম আমাদের তিব্বতী জোব্বা কারো মনে এতটুকু কৌতূহল জাগাচ্ছে না। সে যাই হোক, সব কিছু ঘুরে ফিরে দেখছি আমরা। দোকানের অভাব নেই শহরে। সারি সারি দোকান সামনে এগিয়ে গেছে, আর অসংখ্য ডিলার ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। জেনারেল স্টোরগুলোতে সুই থেকে শুরু করে রাবার বুট সব কিছুই পাওয়া যায়। তার পাশে আধুনিক দোকানে পর্দা আর সিল্ক বিক্রি হচ্ছে। খাবারের দোকানও আছে। দেশীয় খাবার থেকে শুরু করে আমেরিকান কর্ন বিফ, অস্ট্রেলিয়ান বাটার আর স্কচ হুইস্কি কি নেই। কেউ কোনো জিনিস কিনতে এসে ফিরে যাবে এমনটি যাতে না ঘটে সেদিকে নিশ্চিদ্র খেয়াল রেখেছে দোকানিরা। তাদের কাছে না থাকলেও অর্ডার দিলে দিন কয়েকের মধ্যেই ক্রেতা তার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। এমনকি এখানে এসে কেউ আমেরিকান কসমেটিক্স চাইলেও তাকে হতাশ হতে হবে না। কিছু দূর যাওয়ার পর বিরাট এক ইউরোপিয়ান দোকান চোখে পড়ল। ওখানে শুধু উলের তৈরি ইউরোপিয়ান টুপি বিক্রি হয়। তিব্বতীরা তাদের নিজস্ব পোশাকের সঙ্গে যে টুপি তৈরি করে সেটা সত্যি খুব সুন্দর। সরকার চায় না তিব্বতে ইউরোপিয়ান পোশাক জনপ্রিয় হয়ে উঠুক, কারণ তাতে দেশীয় পোশাকের যে সৌন্দর্য সেটা আর রক্ষা করা যাবে না। টুপি ছাড়াও ছাতা আর সানসেট তিব্বতীদের নিত্যসঙ্গী। বিশেষ করে সন্ন্যাসীরা তো এগুলো ছাড়া চলতেই পারে না। বাসায় ফিরে দেখি ব্রিটিশ রাষ্ট্রদূতের সেক্রেটারি আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনি থাঙ্গমের বন্ধু। আমাদের ভ্রমণ এবং অভিজ্ঞতা শোনার খুব আগ্রহ তার। গার্টকে তিনি ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন। আশা করছি তার মাধ্যমে দেশে একটা খবর পাঠানো যাবে। তবে ইতিমধ্যে বোধহয় বাড়ির লোকজন আমাদের ব্যাপারে সব আশা ছেড়ে দিয়েছেন। তিব্বত থেকে বাইরের বিশ্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে ব্রিটিশ প্রতিনিধি একমাত্র ভরসা, কারণ তিব্বতের সঙ্গে ওয়ার্ল্ড পোস্টাল ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। আর এখান থেকে ডাকযোগে কিছু পাঠাতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়। ব্রিটিশ রাষ্ট্রদূতের সেক্রেটারি বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আমাদেরকে অফিসে আসতে বললেন। পরদিন সকালে রাষ্ট্রদূতের কার্যালয়ের দিকে রওনা হলাম। শহরে ঘোরার সময় অফিসটা খেয়াল করেছি। পৌঁছাতে বেশি সময় লাগলো না। ব্রিটিশ রাষ্ট্রদূত মিস্টার হপকিনসন উষ্ণ অভ্যর্থনা জানালেন আমাদের। কিছুক্ষণ পর ইংলিশ নাস্তার আয়োজন করা হলো বারান্দায়। দামি চেয়ার, সাজানো গোছানো টেবিল আর ইউরোপিয়ান ঢঙ্গে রাখা বইগুলো দেখে আমাদের বিস্ময় যেন বাদ মানছে না। মনে হচ্ছে কোনো এক অলৌকিক উপায়ে হঠাৎ বুঝি নিজেদের বাসায় ফিরে এসেছি। আমরা কি ভাবছি সেটা বুঝতে পারলেন হপকিনসন। বইগুলোর দিকে বারবার তাকাতে দেখে লাইব্রেরি ব্যবহার করারও প্রস্তাব দিলেন। ইতিমধ্যে মিস্টার হপকিনসনের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে শুরু করেছি। একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তিনি কি এখনো আমাদেরকে যুদ্ধ অপরাধী বলে ভাবছেন? স্পর্শকাতর প্রসঙ্গ, কাজেই ব্যাপারটা এড়িয়ে গেলাম আমরা। তবে শেষ পর্যন্ত কৌতূহল চেপে রাখা গেল না। সরাসরি জানতে চাইলাম, আমাদের কমরেডরা কি এখনো কাঁটাতারের বেড়ার ওপারে আছে? কিন্তু মিস্টার হপকিনসন এ ব্যাপারে কিছু জানাতে পারলেন না। তবে কথা দিলেন ভারত থেকে খবরটা সংগ্রহ করা যায় কিনা দেখবেন তিনি।
এরপর তিনি খোলাখুলি আমাদের প্রসঙ্গটা তুললেন। পিওডব্লিউ ক্যাম্প থেকে পালানো আর আমাদের অভিযান সব কিছুই জানেন তিনি। সরকারের কাছ থেকে তিনি জেনেছেন আমরা নাকি খুব দ্রুত ইন্ডিয়ায় চলে যাচ্ছি। বুঝতে পারলাম। এ কথা বলে ইঙ্গিতে আমাদেরকে তিব্বত ছেড়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। স্বভাবতে বেশ বিব্রত বোধ করলাম। সেটা বুঝতে পারার মতো বোকা নন তিনি। হঠাৎ জানতে চাইলেন আমরা সিকিমে কাজ করতে আগ্রহী কিনা। জানালাম তিব্বত ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা আদৌ আমাদের নেই। সঙ্গে যোগ করলাম যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা খুশি মনে তার যে কোনো প্রস্তাবে মেনে নেব। এমন এক বিষয় নিয়ে আমরা আলাপ করছি, পরিবেশটা এমনিতেই আড়ষ্ট হয়ে ওঠার কথা, কিন্তু ঘটল ঠিক তার উল্টো। তার অমায়িক ব্যবহার এবং উৎসাহের টেবিলের প্রত্যেকটা খাবার সদ্ব্যবহার করলাম আমরা। মিস্টার হপকিনসনের সঙ্গে দেখা করার পর আমাদের মনে যে দুশ্চিন্তা ছিল তা দূর হয়ে গেছে। এখন ইংরেজরা নিশ্চয় বুঝবে আমরা এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি। মিস্টার হপকিনসনকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছি। এই সময় কয়েকজন লোক পথ আটকালো। বলছে তাদের মনিব নাকি আমাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে আছেন। জানতে চাইলাম কে তিনি। উত্তরে চাকররা জানালো তিনি আশ্রমের একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। চাকরদের সঙ্গে ওই কর্মকর্তার বাড়িতে গেলাম আমরা। কথা বলে বুঝতে পারলাম কেন তিনি আমাদের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তার মতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় তিব্বত খুব পিছিয়ে আছে। এখানে আমাদের মতো আধুনিক লোক আর একটাও নেই। ইচ্ছে করলে আমরা তিব্বতের জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সবাই একথা মানতে রাজি নন। আপসেনেইটর কৃষিবিদ এটা শোনার পর যার পর নাই খুশি হলেন তিনি। তিব্বতে একজনও দক্ষ কৃষি বিশেষজ্ঞ নেই। পরদিন একে একে তিব্বতের 4 মন্ত্রীর সঙ্গে দেখা করলাম আমরা। সবাই আশাতীত ভালো ব্যবহার করলেন। শুধু সরকারের কাছে জবাবদিহি করতে হয় বলে তিব্বতে ওরা বিপুল ক্ষমতার অধিকারী। আমাদের সম্পর্কে কে কি ভাবছে সে ব্যাপারে কিছুটা হলেও জানতে পারছি। কয়েকদিন পর গেলাম চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে। উদ্দেশ্য একটাই, তিনি যাতে আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা না রাখেন। চীনাদের বিনয়ী স্বভাব সম্পর্কে নতুন কিছু বলার নেই। চার্লস দ্য অ্যাফেয়ার্সও সেটার প্রমাণ দিলেন। তাকে জানালাম আমরা চীনে গিয়ে কাজ করতে চাই। হতাশ করলেন না তিনি। কথা দিলেন এই ব্যাপারে সরকারের সঙ্গে আলাপ করবেন। আমরা যে তিব্বতের কোনো রকম ক্ষতি করতে আসিনি সেটা সবাইকে বোঝাবার জন্য সম্ভাব্য সব কিছুই করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় প্রায় লোকজন আমাদেরকে অদ্ভুত প্রশ্ন করে। একদিন হঠাৎ এক চাইনিজ ছবি তুলে ফেললো আমাদের। লাসায় কারো হাতে ক্যামেরা থাকা খুব বিচিত্র। চিন্তায় পড়ে গেলাম ব্যাপারটা নিয়ে, কারণ ইতিমধ্যে জেনেছি লাসায় কিছু মানুষ আছে যারা দেশের বাইরে তথ্য পাচার করে। কে জানে এদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদেরকে সিক্রেট এজেন্ট বলে ধরে নিয়েছে। এখানকার ইংরেজরা ছাড়া আর কেউ তো আমাদের সম্পর্কে তেমন কিছু জানে না। কাজেই আমাদের সম্পর্কে সাধারণ তিব্বতীরা যা ইচ্ছে তাই ভাবছে। আসলে আমাদের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। যতদিন ইউরোপে ফিরতে পারছি না ততদিন শুধু আশ্রয় আর কাজ দরকার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে এলো বসন্ত। লাসা কায়রো দক্ষিণ দিকে অবস্থিত এবং অনেক উঁচু হওয়ায় সূর্যের তাপটা ভালোই টের পাচ্ছি। সব মিলিয়ে বেশ ভালো আছি। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসছে। প্রথম দিকে ভালো লাগলেও এখন ব্যাপারটা ক্লান্ত করে তুলেছে আমাদের। তাই নিয়মিত কাজ আর একটু খেলাধুলার সুযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। বাস্কেটবল খেলার ছোট্ট একটা মাঠ ছাড়া লাসায় খেলাধুলার জন্য আর কোনো ব্যবস্থা নেই। বাস্কেটবলই সই। আমাদের খেলার কথা শুনে তিব্বতী আর চাইনিজ তরুণরা খুব খুশি হলো। মাঠটার পাশে চৌরাস্তার একটা হট শাওয়ার বাতও আছে, কিন্তু একটা সিঙ্গেল শাওয়ার বাতের ভাড়া 10 রুপি। যেখানে ভেড়া পাওয়া যায় বিনামূল্যে সেখানে গোসল করতে লাগবে 10 রুপি। ব্যাপারটা সত্যিই যেমন বিস্ময়কর তেমনি হাস্যকর।
কয়েক বছর আগে একটা ফুটবল মাঠ ছিল লাসায়। মোট 11টা টিম কাপটাই ম্যাচে অংশ নিত। একদিন ম্যাচ চলার সময় শুরু হলো শিলাবৃষ্টি। প্রচুর ক্ষয়ক্ষতি হলো তাতে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, এই শিলাবৃষ্টির কারণে ফুটবল খেলা নিষিদ্ধ হয়ে গেল। প্রশাসক ভয় পাচ্ছিলেন, এই খেলা চলতে থাকলে তিব্বতে হয়তো চার্জের অভাব বৃদ্ধি পাবে। কারণ তিব্বতে ফুটবল খুব জনপ্রিয় ছিল। এমনকি সেরা আর ডেবাং থেকে অনেক সন্ন্যাসীও খেলা দেখতে আসতো। তাই শিলাবৃষ্টিকে বিধাতার একটি অশুভ বার্তা ধরে নিয়ে ফুটবলকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হয়। শিলাবৃষ্টির কারণে ফুটবল নিষিদ্ধ। তিব্বতে এসে এটাও এখন বিশ্বাস করতে হবে আমাদের। তিব্বতীরা বিশ্বাস করে বৌদ্ধ সন্ন্যাসীরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। কয়েকজন বন্ধুর কাছে জানতে চাইলাম, শিলাবৃষ্টি আটকে রাখার বা মুষলধারে বৃষ্টি নামাবার মতো ক্ষমতা কি তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের আছে? ওদের উত্তরটা হলো বেশ বড়। সব মাঠে ছোট ছোট পাথরের স্তূপ আছে। আবহাওয়াকে উৎসর্গ করবার জন্য সেটার উপর ডিম, বাদাম, বীজ ও ফল রাখা হয়। ঝড়ের আভাস পেলেই ধূপ জ্বালানো হয় সেখানে। প্রত্যেক গ্রামে আবহাওয়া নিয়ন্ত্রক বৌদ্ধ সন্ন্যাসী আছেন। তিব্বতীরা তাদেরকে খুব সম্মান করে। ঝড় এলেই সন্ন্যাসীরা তাদের জাদু দেখবার জন্য শঙ্খে ফু দিয়ে শব্দ সৃষ্টি করে। আমাদের পর্বত ঘেরা গ্রামগুলো ঝড় এলে চার্চে ঘন্টা বাজানো হয়, যাতে মানুষ সতর্ক হতে পারে। এখানকার এই শঙ্খধ্বনিকেও সেটার সঙ্গে তুলনা করা যেতে পারে। পার্থক্য শুধু একটাই, তিব্বতীরা সতর্ক হয় না, কারণ তাদের কাছে সব কিছুই জাদু, অভিশাপ আর বিধাতার লীলা খেলা। 13তম দালাই লামার ক্ষমতা থাকার পর মজার একটা ঘটনা ঘটেছিল তিব্বতে। তার নিজস্ব একজন আবহাওয়া নিয়ন্ত্রক ছিলেন। দালাই লামার গ্রীষ্মকালীন অবকাশ বাগানবাড়ি রক্ষা করার দায়িত্ব ছিল তার ওপর। হঠাৎ একদিন প্রচণ্ড শিলাঝড়ে বাগানের সব ফুল আর পাকা ফল নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবহাওয়া নিয়ন্ত্রককে গৌতম বুদ্ধের জীবন্ত প্রতিমূর্তি 13তম দালাই লামার সামনে হাজির করা হয়। দালাই লামা তখন সিংহাসনে বসে তাস খেলছিলেন। আবহাওয়া নিয়ন্ত্রককে জাদু দেখবার নির্দেশ দিলেন তিনি। জানালেন, এই কাজে ব্যর্থ হলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। আর বাড়তি শাস্তি হিসাবে আবহাওয়া নিয়ন্ত্রকের পদটা তো হারাতেই হবে তাকে। ভয়ে জাদুকরের শরীরে কাঁপুনি ধরে গেল। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে একটা ছাঁকনি চাইল সে। ছাঁকনির মধ্যে পানি রাখা হবে, কিন্তু এক ফোঁটা পানি নিচে পড়বে না। এরকম একটা জাদু দেখালে দালাই লামা সন্তুষ্ট হবেন কিনা জানতে চাইলেন জাদুকর। মাথা নেড়ে সম্মতি জানালেন দালাই লামা। ছাঁকনির মধ্যে পানি রাখার পর দেখা গেল ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে সব পানি, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণে স্থির হয়ে গেল পানি। ছাঁকনির ফুটো দিয়ে এক ফোঁটা পানি নিচে পড়ছে না। এভাবে সেবারের মতো বেঁচে গেলেন জাদুকর। আমাদের মাথায় একটা চিন্তাই, লাসায় থাকতে হলে যেভাবেই হোক রোজগারের একটা উপায় করতে হবে। আপাতত সম্মানীয় অতিথির মতো আচরণ করা হচ্ছে আমাদের সঙ্গে। একের পর এক সাম্বা, মাংস, ঘি আর চা পাতার পার্সেল আসছে। অর্থাৎ একদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 500 রুপি পাঠানো হলো। প্রথমে বিশ্বাস হলো না। ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলাম। জানালাম খাবার আর থাকার জায়গার নিশ্চয়তা দিলে এখনই আমরা সরকারের জন্য কাজ করতে চাই। গত 3 সপ্তাহ ধরে আমরা থাঙ্গমের আতিথেয়তা ভোগ করছি। এমন সময় সারং তার বাসায় আমাদের থাকার প্রস্তাব দিলেন। তাকে বেশ ধনী বলা যায়। খুশি মনে রাজি হলাম আমরা। থাঙ্গমের ছেলে মেয়ে 4 জন। বুঝতে পারছিলাম আমাদেরকে থাকতে দিতে তার খুব সমস্যা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে কখনোই অভিযোগ করেনি তিনি। লাসায় আসার পর আমাদেরকে দরিদ্র ভবঘুরে ধরে নিয়েছিলেন ভদ্রলোক। আমাদের সঙ্গে সত্যিকার একজন বন্ধুর মতো আচরণ করেছেন। তার সৌজন্য বোধের কথা আমি কখনো ভুলব না। নতুন বছরে সবার আগে তাকে চাদর দিয়েছি আমরা। নিজস্ব একটা বাসা পাওয়ার পর প্রত্যেক ক্রিসমাস পার্টিতে থাঙ্গমকে দাওয়াত করেছি আমি। সারং আমাদের জন্য বিশাল ঘরের ব্যবস্থা করলেন। কি নেই সেই ঘরে!
ইউরোপিয়ান ফার্নিচার থেকে শুরু করে টেবিল, ইজি চেয়ার, খাট আর চোখ জোড়ানো কার্পেট সবই আছে। পাশে একটা ছোট ঘর দেখলাম, সেটাও আমাদের জন্য, কিন্তু পরিষ্কার করা হয়নি। এতদিন তিব্বতে আমরা ক্লোজেটের খুব অভাব বোধ করছিলাম, এখানে সেটাও পাওয়া গেল। একাধিক বাবুর্চি রাখার মতো ক্ষমতা আছে সারংয়ের। তার শেফ কলকাতার সবচেয়ে বড় হোটেলের কয়েক বছর চাকরি করেছে। শুধু তাই নয়, ইউরোপিয়ান খাবার সম্পর্কেও তার ভালো ধারণা আছে। তার রোস্ট করা মাংসের তুলনা করা হয় না। এছাড়া বিভিন্ন ধরনের পেস্ট্রি আর কনফেকশনারি তৈরিতে দক্ষ সে। বাকি সব শেফদের পাঠানো হয়েছে চীনে। চাইনিজ ডিশ সম্পর্কে ভালো করে জেনে তবেই দেশে ফিরবে তারা। সারং নিত্য নতুন খাবার পরিবেশন করে তার অতিথিকে চমকে দিতে ভালোবাসেন। স্বীকার করতেই হবে, এই কাজে তিনি নিঃসন্দেহে সফল একজন ব্যক্তি। তিব্বতের একটা ব্যাপার খেয়াল করে বেশ অবাক হয়েছি আমরা। এখানে সবচেয়ে ধনী ব্যক্তিরাও তাদের রান্নার কাজে কোনো রাঁধুনি রাখেন না। মহিলারা নিয়োগ পায় শুধু কিচেন মেইড হিসেবে। তিব্বতের খাবার সময় আর আমাদের খাবার সময় পুরোপুরি এক নয়। সকালবেলা উঠেই 1 কাপ বাটিতে টি খায় ওরা, তারপর দিনভর চলে এই চা খাওয়া। শুনেছি খুঁজলে নাকি এরকম মানুষও পাওয়া যাবে যে সারাদিন 200 কাপ চা খায়। লোকমুখে শোনা, তাই ধারণা করার হিসাবটা অতি রঞ্জিত। দিনে মোট 2 বার খায় তিব্বতীরা। প্রথমে সকাল 10টায়, তারপর সে সূর্যাস্তের পর। সকাল 10টার খাবার থাকে সাম্বা। সকালের নাস্তাটা আমাদের নিজেদের ঘরে নিয়ে যাই, তবে সন্ধ্যার সময় আমাদেরকে সবার সঙ্গে খাবার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরিবারের সবাই একটা বড় টেবিলে গোল হয়ে বসে। বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় এই সময়, আর পরিবেশটা হয়ে ওঠে খুবই আনন্দমুখর। পরিবারের সবাই এক হয়ে সারাদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা নিয়ে আলোচনা করে তখন। সাফার শেষে আমরা লিভিং রুমে চলে এলাম। কিছুক্ষণ পর সিগারেট আর বিয়ার দেওয়া হলো। ঘরটাতে অসংখ্য কম্বল, সিন্দুক আর খোদাই করা মূর্তি আছে। এখানেও আমাদেরকে চমকে দেওয়ার মতো জিনিসের অভাব নেই। একটা ওয়্যারলেস সেট দেখলাম, ওটা দিয়ে পৃথিবীর সব স্টেশন ধরা যায়। আধুনিক কিছু গানও আছে। এক কোণে একটা সিনে ক্যামেরা রাখা, 2-4 দিনের মধ্যে জিনিসটা পরীক্ষা করে দেখা হবে। ছবি বড় করায় এসব কিছু যন্ত্রপাতিও চোখে পড়ল। তিব্বতে সারংয়ের মতো শৌখিন মানুষ আর একটাও নেই। এরকম উঁচু পর্যায়ে একজন মানুষের বাসায় থাকার সুযোগ পাবো, সেটা আমরা কল্পনাও করিনি। সারং ট্যাম্পও সংগ্রহ করেন। শুধু তাই নয়, পৃথিবীর প্রায় সব দেশের মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে। নিজে ইংরেজি জানেন না বলে এই কাজে ছেলের সাহায্য নিতে হয় তাকে। নিজস্ব একটা লাইব্রেরিও আছে, সেখানে স্থান পেয়েছে বাছাই করা কিছু ওয়েস্টার্ন বই। বইগুলো বেশিরভাগই ইউরোপিয়ানদের কাছ থেকে পাওয়া। যারা লাসায় এসে তারা বাসায় থেকেছে, তারা সারংকে সুভেনির সঙ্গে বইগুলোর উপহার দিয়েছে। তিব্বতে সারং বিশেষ একজন ব্যক্তি হিসাবে পরিচিত। তিনি সংস্কারে বিশ্বাসী। তিব্বতের সরকার গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারে সমস্যায় পড়লে উপদেশ দেওয়ার জন্য সারংকে ডাকা হয়। দেশে একমাত্র লোহার ব্রিজটা সারংয়ের অবদান। প্রথমে ইন্ডিয়ার ব্রিজটা বানানো ও চোরা লাগানো হয়, তারপর সেটা সব অংশ খুলে চমড়ি গায়ে আর কুলিদের দিয়ে বহন করিয়ে আনা যায় তিব্বতে। সারং হচ্ছেন সব দিক থেকে একজন আদর্শ মানুষ। সব কাজে তিনি দক্ষ। তার এক ছেলের নাম জর্জ। বাবার পথ অনুসরণ করে সেও স্কুলে তার হিন্দু নামটা বহাল রেখেছে। প্রথম যখন জর্জের সঙ্গে দেখা হলো, তখন তার জ্ঞানের পরিধি আর সব কিছুতে কৌতূহল দেখে আমরা অবাক হয়ে গেছি। ফটোগ্রাফিতে জর্জের খুব উৎসাহ। তার কয়েকটা ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদিন সন্ধ্যাবেলা জর্জ একটা রঙিন ছবি দেখালো। আয়োজনটা তার নিজের। পরিবেশটা খুব শান্ত এবং নীরব, যেন কোনো সিনেমা হলে ফার্স্ট ক্লাসে বসে ছবি দেখছি আমরা। এরপর হঠাৎ কিভাবে যেন মোটরের সঙ্গে স্পুল আটকে গেল। আমি আর অপশনে একটু স্পুলটা আবার ঠিক জায়গায় বসিয়ে দিলাম। সারংয়ের সঙ্গে সাপার খাওয়া, বই পড়া, ব্রিটিশ ভারতের বাসায় যাওয়া, দুপুরটা এভাবে কাটছে।
লাসায় থিয়েটার বা সিনেমা হল নেই। এখানকার সামাজিক জীবন সম্পূর্ণ যার যার নিজের বাসার ভেতরে আটকে আছে। সব মিলিয়ে ভালোই আছি। আমাদের সম্পর্কে কার কী ধারণা সেটা জানার কাজেই বেশিরভাগ সময় চলে যাচ্ছে। এই কাজটা বাধ্য হয়েই করছি। হয়তো সব কিছু দেখে শেষ করার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। যদিও জানি এরকম কিছু ঘটার তেমন কারণ নেই। তিব্বতী বন্ধুরা এমনিতেই আমাদের ব্যাপারে খুব উদার, তবে বিপদে পড়লে ওদের কাছ থেকে আমরা সমর্থন নাও পেতে পারি। তাছাড়া বেশ কয়েকবার একটা গল্প শোনানো হয়েছে আমাদের। গল্পটা আসলে একটা সতর্ক ইঙ্গিত। তিব্বতী সরকার একবার এক ইংলিশ শিক্ষককে লাসায় ইউরোপিয়ান টাইপের স্কুল চালু করতে বলেছিলেন। শিক্ষকের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় 6 মাস পর তিনি তার তল্পিতল্পা গুটিয়ে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন, কারণ সন্ন্যাসীরা তার কাজটাকে অসম্ভব করে তুলেছিল। প্রতিদিনই কারো না কারো বাসায় যেতে হচ্ছে আমাদের, যার ফলে তিব্বতীরা বাসায় কিভাবে জীবনযাপন করে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাচ্ছি। আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যস্ততা। সবাই যেন সবসময় দৌড়াচ্ছি। তিব্বতীরা অবশ্য এই একটা ব্যাপারে আমাদের চেয়ে এগিয়ে। তাদের মধ্যে ব্যস্ততা বলে কিছুই নেই। এখানে কেউই অতিরিক্ত কাজ করে না। অফিসাররা বেশিরভাগ সময় নির্ভর করেন। সকালে অফিস এসেই দুপুরের মধ্যে বাসায় ফিরে যান তারা। মেহমান আসায় বা অন্য কোনো কারণে কেউ অফিসে আসতে না পারলে সহকর্মীর বাসায় লোক পাঠিয়ে অনুরোধ করা হয় সে যাতে তার কাজটা করে দেয়। তিব্বতী মেয়েরা সমান অধিকার শব্দটির সঙ্গে পরিচিত নয়। এখানে তারা যেমন আছে তাতেই খুশি। ঘন্টার পর ঘন্টা তারা রূপচর্চা করে, মুক্তার মালা গাঁথে, নতুন নতুন জামা বানায়, আর পাশের বাসায় গৃহিণীকে কিভাবে চমক দেওয়া যায় সে ব্যাপারে গবেষণা করে। বাড়ির কাজের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই, যার ফলে চাকরদের সঙ্গে তাদের কখনোই বাক বিতণ্ডা হয় না। তবে সে যে বাসায় গৃহকর্ত্রী এটা বোঝাবার জন্য সঙ্গে সঙ্গে একগোছা চাবি রাখে। লাসায় অতি তুচ্ছ জিনিসও লকআপে ভরে রাখা হয়। তিব্বতীদের একটা খেলা মা জং প্রসঙ্গে কিছু না বললেই নয়। একসময় এটা তিব্বতীদের খুব প্রিয় খেলা ছিল। বাসার কাজ, অফিসের ডিউটি সব কিছু ভুলে দিনরাত এই খেলায় মেতে থাকতো লোকজন। হাই স্টেকে খেলা হওয়ায় ব্যাপারটা নেশায় পরিণত হয়। এমনকি চাকররাও তাদের কাজের কথা ভুলে এই খেলায় মেতে থাকতো। একরকম বাধ্য হয়ে খেলাটা বন্ধ করে দেয় সরকার। মাহাজং খেলার সব সরঞ্জাম তুলে এনে ঘোষণা করা হয় কেউ মাহাজং খেলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। অবিশ্বাস্য হলো সত্যি এই ঘোষণা কাজ হয়েছিল। মাহাজং বন্ধ হওয়ার পর পড়ে থাকা কাজের পাহাড় দেখে রীতিমতো লোকজন ধীরে ধীরে খেলাটা আসলে মহামারীর আকার ধারণ করেছিল। এরপর থেকে ছুটির দিনে তিব্বতীরা দাবা বা হালমা কিংবা শব্দজোট আর ধাঁধা খেলে সময় কাটাচ্ছে। আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। জানুয়ারি মাসের 16 তারিখে আমরা লাসায় এসেছিলাম। 1 মাস পার হয়ে গেছে, অথচ এখনো একটা কাজ জোগাড় করতে পারিনি। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে খুব দুশ্চিন্তায় আছি আমরা। একদিন হঠাৎ কপসপা এলেন আমাদের বাসায়। মুখটা খুব গম্ভীর। সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জন্য কোনো বার্তা নিয়ে এসেছেন। চেহারা দেখে আন্দাজ করতে পারছি খারাপ খবরই এনেছেন তিনি আমাদের জন্য। যা ভেবেছি তাই। সরকার আমাদেরকে তিব্বত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া চলে যেতে হবে। মনে মনে সব সময় এই ভয়টা পাচ্ছিলাম। তারপর ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে প্রতিবাদ করতে ছাড়লাম না। কিন্তু কপসপা শ্রাগ করে জানালেন এই ব্যাপারে সে কিছুই করতে পারবে না। আমাদেরকে উঁচু পর্যায়ে কারোর সঙ্গে কথা বলতে হবে। দুঃসংবাদটা শোনার পর পশ্চিম তিব্বতে ম্যাপ খুঁজতে শুরু করলাম। সন্ধ্যাটা কাটলো পরিকল্পনা আর রোড ঠিক করার কাজে। তবে একটা ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যক্ষ, কাঁটাতারে বেড়ায় আর ফিরে যাব না। দরকার হলে চীনে পালাবো। হাতের টাকা থাকায় আগের মতো অসহায় নই আমরা। তবে দুশ্চিন্তার কথা হচ্ছে আমার সায়াটিকার অবস্থা ভালো যাচ্ছে না।
অ্যাবসেনেটরের সাহায্য করায় ইতিমধ্যে ব্রিটিশ রাষ্ট্রদূতের ডাক্তারকে দেখিয়েছি। তিনি কিছু পাউডার আর ইঞ্জেকশন দিয়েছেন, কিন্তু তাতে অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ভয় পাচ্ছি এই অসুখের জন্য হয়তো আমাদের সব পরিকল্পনা মাঠে মারা যাবে। পরদিন একরাশ হতাশা নিয়ে ঘুম থেকে উঠলাম। ব্যথাটা আগের চেয়ে বেড়েছে। এই ব্যথাটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দালাই লামার বাবা মার বাসায় গেলাম। ভাবছি তারা হস্তক্ষেপ করলে ব্যাপারটা হয়তো মিটমাট হয়ে যাবে। লবস্যাং আর মহিষী মা প্রতিশ্রুতি দিলেন দালাই লামাকে তার পুরো ব্যাপারটা জানাবেন। তারা নিশ্চিত আমাদেরকে ভালো কোনো খবর দিতে পারবেন। যদিও দালাই লামা এখনও নির্দেশ দেওয়ার ক্ষমতা পাননি, তবুও তার সুনামটা হয়তো এক্ষেত্রে কাজে আসবে। এই সময় অ্যাবসেনেটর তিব্বতে আমাদের পরিচিত সব বাসায় যাচ্ছে। সাহায্য পাওয়ার সবগুলো উৎসকে যাতে কাজে লাগানো যায়, তারই অংশ হিসেবে ইংরেজিতে একটা আবেদনপত্র লিখলাম আমরা। এই কাজে তিব্বত সরকার যাতে আমাদেরকে বাধা দিতে না পারে। ওই চিঠিতে যত সম্ভবভাবে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করলাম আমাদেরকে যাতে তিব্বতে থাকতে দেওয়া হয়। ভাগ্য যেন আমাদেরকে নিয়ে খেলছে। আমার সায়াটিকের এমন অবস্থায় পৌঁছালো যে আমি এখন আর চলতে ফিরতে পারছি না। প্রচণ্ড ব্যথায় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। আর ওদিকে অ্যাবসেনেটর সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পা দুটো ঠিক থাকবে ততক্ষণ পুরো শহর ঘুরে বেড়াবে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে কয়েকজন সৈন্য এলো আমাদের বাসায়। এসেই সব জিনিসপত্র গোছগাছ করার নির্দেশ দিল। আর কোনো উপায় নেই, এবার সত্যিই চলে যেতে হবে আমাদের। কিন্তু শরীরের যে অবস্থা তাতে আমার পক্ষে হাঁটা অসম্ভব। লেফটেন্যান্টকে বোঝাবার চেষ্টা করলাম বিছানা থেকে জানালার কাছে যাওয়ার ক্ষমতাও আমার কাছে নেই। তিনি জানালেন এক্ষেত্রে তিনি কিছু করতে অপারগ। এখানে তিনি নির্দেশ পালন করতে এসেছেন। উত্তরে আমি বললাম তিনি তার নির্দেশদাতাকে জানান যে আমাকে বহন করে নিয়ে যেতে হবে, তা না হলে লাসা স্যার আমার পক্ষে সম্ভব নয়। সেদিনের মতো বিদায় নিল সৈন্যরা। সাহায্য আর পরামর্শ পাওয়ার আশায় আমরা সারঙ্গের সঙ্গে আলোচনা করলাম। তিনি আমাদেরকে নতুন কিছু শোনাতে পারলেন না। জানালেন সরকারের নির্দেশ অমান্য করবার ক্ষমতা কারণ নেই। ঘরে ফিরে অসুখটাকে অভিশাপ দিতে লাগলাম। আমি শারীরিকভাবে অসুস্থ থাকলে ওই রাতেই আমরা পালিয়ে যেতাম। কোনো কিছুই আমাদের বাধা দিতে পারত না। কিন্তু পরদিন সকালে কিছুই ঘটল না। সৈন্যরা না আসায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই পাচ্ছি না। উদ্বিগ্ন হয়ে কপসপাকে খবর পাঠালাম। কিছুক্ষণ পর আমাদের বাসায় এলেন তিনি। অ্যাবসেনেটর যাকে জানালেন আমি কতটুকু অসুস্থ। এই অবস্থায় কি করা যায় সে ব্যাপারে আলোচনাও চলছে। কোনোভাবেই কি কোনো সমঝোতা আসা যায় না? করুণভাবে জানতে চাইল অ্যাবসেনেটর। হঠাৎ আমাদের মনে হলো একটা সন্দেহ জাগলো। পুরো ব্যাপারটার পিছনে ব্রিটিশরা জড়িত নয় তো? হয়তো তাদের নির্দেশে আমাদের ওপর চাপ দিচ্ছে ওরা। তিব্বত ছোট দেশ, তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো রাখাই স্বাভাবিক। আমরা জার্মান POW ক্যাম্পে ছিলাম। এই সামান্য কারণে আমাদেরকে বিতাড়িত করলে ইংরেজ সরকারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। বুঝতে পারছি না তিব্বতের সরকার এই ঝুঁকি কেন নিচ্ছেন। একজন ইংরেজ ডাক্তার তিব্বত সরকারের দূত হিসেবে কাজ করছেন। অ্যাবসেনেটর কসবাকে প্রস্তাব দিলেন ডাক্তারকে অনুরোধ করা হোক আমার শারীরিক অবস্থাটি সার্টিফিকেট দেওয়ার জন্য। প্রস্তাবটা লুফে নিল কপসপা। অ্যাবসেনেটর আর আমি চোরাচোখে দৃষ্টি বিনিময় করলাম। বুঝতে পারছি আমাদের সন্দেহটাই সত্যি। কিছুক্ষণ পর ডাক্তার এলেন আমাদের বাসায়। নতুন একটা খবর দিলেন তিনি। আমরা কবে তিব্বত ছেড়ে চলে যাব সেটা ঠিক করার দায়িত্ব এখন তার হাতে। সরকারের সিদ্ধান্ত নিয়েছে। আবার আমাকে ইঞ্জেকশন দিলেন তিনি, কিন্তু সেটা বৃথাই। এবার নিজেকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগলাম। একজন সন্ন্যাসীর পরামর্শ নিয়মিত ব্যায়াম করছি। ব্যাপারটা প্রচণ্ড কষ্টের হলেও বুঝতে পারলাম ধীরে ধীরে আমার উন্নতি হচ্ছে। এখন একজন বুড়ো মানুষের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে বাগান পর্যন্ত হেঁটে যেতে পারি। সময়টা এখন বসন্তকাল, মার্চের শুরু। নববর্ষকে বরণ করে নেয়ার অনুষ্ঠানে মেতে আছে তিব্বতীরা।
এটাই তিব্বতের সবচেয়ে বড় অনুষ্ঠান। ওদের এই অনুষ্ঠান 3 সপ্তাহ ধরে চলবে। ভাগ্য আমায় নিয়ে খেলছে। এইরকম একটা অনুষ্ঠানে যোগ দেওয়া তো দূরের কথা, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। ঘর থেকে ওদের চিৎকার চেঁচামেচি আর গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। সারঙ্গা তার ছেলে প্রতিদিনই আমার সঙ্গে দেখা করতে আসছেন। ওদিকে আপসেনেটের আনন্দের সীমা নেই, ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে ও। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় এসে আমাকে ওদের অনুষ্ঠানে বিস্তারিত বর্ণনা দেয়। এই বছরটা ফায়ার হাউন্ড ইয়ার। মার্চ মাসের 4 তারিখে সিটি ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা সন্ন্যাসীদের কাছে হস্তান্তর করলেন। প্রতি নতুন বছর শুরুতে এটা করা হয়, তবে তিব্বতে কোনো নির্দিষ্ট দিনে বছর শুরু হয় না, ঠিক আমাদের ইস্টার উৎসবের মতো। এখানে লুনার ক্যালেন্ডার, অর্থাৎ বছরের দিন গণনা করা হয় চাঁদের হিসাবে। উৎসবের মাঝখানে মনে হলো সরকার বুঝে আমাদের কথা ভুলে গেছে। ডাক্তার বলে আমাদের অসুস্থতার কথা হয়তো বিশ্বাস হয়েছে সরকারের। যাই হোক, অনেক মূল্যবান সময় পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমি আগের চেয়ে অনেক সুস্থ। এখন ধীরে সুস্থে চীনে যাওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বসন্তের সময়ে ধূলিঝড় তিব্বতের একটা নিয়মিত ব্যাপার। একবার শুরু হলে সেটা 2 মাসের আগে থামে না। শহরের ঠিক দুপুরের সময় ঝড়টা ওঠে। আকাশে বিশাল কালো মেঘ দেখতে যা দেরি, মুহূর্তের মধ্যে পোটালা প্যালেস গায়েব হয়ে যায়। লোকজন যে যেখানে থাকে পরিমরি করে বাসার ভেতর ঢুকে পড়ে। এক নিমিষেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। ঘর বাড়ির সমস্ত জানালা বন্ধ করে দেওয়া হয়। রাস্তার কুকুরগুলো এক কোণে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও এখন আমি সব জায়গাতে চলাফেরা করতে পারি। কতদিন আর চুপচাপ করে বসে থাকবো? আবার কাজ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগলাম। সারং তার বাগানে কয়েকশো ফুলের গাছ লাগিয়েছেন। সবগুলো গাছই চারা থেকে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা গাছও ফল ধরেনি। নতুন একটা আইডিয়া এলো আমার মাথায়। সারঙ্গের ছেলে জর্জকে সঙ্গে নিয়ে গাছগুলো কলম তৈরি করলাম। আমার কাণ্ড দেখে তো ওরা শেষেই খুন। তিব্বতীরা গাছের কলম করতে জানে না, ব্যাপারটা ওদের কাছে একেবারে অপরিচিত। কলম করাকে ওরা নাম দিয়ে দিল বিয়ে করানো। সবসময় ছেলে মানসিকতা রসিকতা মেতে থাকে তিব্বতীরা। একটা ছুতো পেলে হয়, হেসে একেবারে গড়িয়ে পড়ে। রাস্তায় যদি কেউ পড়ে যায় বা হোঁচট খায়, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা হাসতে থাকে ওরা। তিব্বতীরা যে কোনো মানুষ বা জিনিসকে নিয়ে অনায়াসে উপহাস করতে পারে। শুধু তাই নয়, ব্যঙ্গাত্মক গান গেয়ে অন্যের সমালোচনা করতেও ছাড়ে না। বলাই বাহুল্য, এসব গান গাওয়ার সময় ওরা দম ফাটানো হাসি হাসতে থাকে। বারখোর সন্ধ্যাবেলা দল বেঁধে ছেলেমেয়েরা ঘুরতে বের হয়। এ সময় নতুন কোনো ব্যঙ্গাত্মক গান গাইতে থাকে ওরা। মাঝে মধ্যে সরকারকে লক্ষ্য করে গান রচনা করে, কিন্তু এর জন্য কেউ শাস্তি পায় না। আর পাবেই বা কী করে? এই গান প্রকাশ্যে গাওয়া হয় না। তিব্বতী ছেলেমেয়েরা জানে একটু আড়ালে আবডালে গাইতে হবে এই গান। নতুন বছর উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় বারখোরে। এক কথায় বলা গেলে বারখোর হচ্ছে ব্যবসা, সামাজিকতার উৎসবের মূল কেন্দ্র। নতুন বছরে প্রথম মাসে 15 তারিখে প্রায় সুস্থ হয়ে উঠলাম আমি। 15 তারিখে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। দালাই লামার অংশগ্রহণে বারখোরে চমৎকার একটা মিছিলের আয়োজন করা হয় এই দিন। সারং প্রতিশ্রুতি দিলেন তার বাসায় জানালা দিয়ে অনুষ্ঠানটা দেখার সুযোগ পাব। আর কিছুক্ষণ পরে মিছিল শুরু হবে। দোতলায় না উঠে এখনো আমরা নিচতলায় আছি। রাস্তা দিয়ে এখনো সম্ভ্রান্ত কিছু মানুষ হেঁটে যাচ্ছেন। নিয়ম হচ্ছে তারা যতক্ষণ রাস্তায় থাকবেন ততক্ষণ কোনো মানুষ তাদের মাথা উপরে থাকতে পারবে না। তারা চলে গেলে মিছিল দেখার জন্য দোতলায় উঠে পড়বো আমরা। সম্ভবত লাসার দোতলার চেয়ে বেশি উঁচু কোনো বাড়ি নেই, বলা বাহুল্য। এক্ষেত্রে তিব্বতীরা ধর্মীয় প্রভাবমুক্ত নয়। মনে করা হয় বাড়ির দোতলার চেয়ে বেশি উঁচু হলে সেটা হবে মন্দির বা পোটালা রাজপ্রাসাদের সঙ্গে প্রতিযোগিতা। ধর্মীয় এই নিয়ম বেশ কঠোরভাবে মেনে চলা হয়। অভিজাত শ্রেণীর মানুষরা যেন তেনভাবে কাঠ দিয়ে ছাপড়া ঘর তৈরি করেন। গরমের সময় এগুলো বাড়ির ছাদে রাখা হয়। কিন্তু দালাই লামা বা প্রশাসক যখন মিছিল অংশগ্রহণ করেন, তখন জাদুর মতো মুহূর্তে তারা ছাদ থেকে গায়েব হয়ে যায় ওগুলো।
মিসেস সারঙ্গের সঙ্গে জানালার কাছে দাঁড়িয়ে আছি আমরা। মিছিলে অংশগ্রহণকারীরা উজ্জ্বল রঙের জমকালো পোশাক পরে আছে। মন্তর গতিতে নয়, সন্ধ্যা নামলো ঝুপ করে, কিন্তু ঝাঁকঝাঁক বাতি থেকে এলাকাটা উজ্জ্বল আলোয় ভরে উঠল। এই সময় বোধহয় পরিবেশটাকে আরো বেশি আলোকিত করার জন্যই মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো চাঁদ। সব প্রস্তুতি শেষ হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মঞ্চ। উৎসব শুরু হয়ে গেল। লোকজন খুব শান্ত হয়ে অপেক্ষায় আছে। ইতিমধ্যে মন্দির থেকে বেরিয়ে ধীর পায়ে এগোতে শুরু করলেন দালাই লামা। তার দুপাশে দুজন মঠ অধ্যক্ষ। সম্মান জানিয়ে সবাই মাথা নত করছে তার উদ্দেশ্যে। অন্য সময় হলে দালাই লামার সামনে হুমড়ি খেয়ে পড়তো তিব্বতীরা, কিন্তু জায়গার বড্ড অভাব। আজ সেরকম কিছু করার সুযোগ নেই। দালাই লামার সামনে এলে তারা নুয়ে পড়ছে, ঠিক যেমন গমের ক্ষেত নুয়ে পড়ে প্রচণ্ড বাতাসের তোড়ে। চোখ তুলে তার দিকে তাকাবার সাহস নেই কারো। ভাব গাম্ভীর্য বজায় রেখে মাপা পায়ের বারখোর প্রদক্ষিণ করছেন দালাই লামা। কিছুক্ষণ পরপর মাখনের তৈরি মূর্তির সামনে দাঁড়িয়ে পড়ছেন। অবাক বিষয় দেখছেন সেটা। মিছিলের ভেতর সারঙ্গকে দেখতে পেলাম আমরা। আর সব অভিজাত শ্রেণীর মানুষের মতো তার হাতে জ্বলন্ত ধূপের একটা কাঠি আছে। প্রচণ্ড ভিড় থাকলেও কারো মুখে টু শব্দ নেই, শুধু সন্ন্যাসীদের বাজানো বিভিন্ন যন্ত্রসঙ্গীতের আওয়াজ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে দৃশ্যটা যেন অপার্থিব। ল্যাম্পের হলুদ আলোয় মাখন দিয়ে বানানো মূর্তিগুলোকে জীবন্ত বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের জানালার কাছে চলে এসেছেন দালাই লামা। মিসেস সারঙ্গকে আড়ষ্ট হয়ে যেতে দেখে বুঝতে পারলাম দালাই লামাকে তিনি অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছেন। শ্বাস নিতেও ভুলে গেছেন তিনি। তাড়াতাড়ি তার পেছনে লুকিয়ে পড়লাম আমরা। ভয় হচ্ছে মিছিলের এই জাদুকরী শক্তি আমাদেরকে না টেনে নিয়ে যায়। বার করে এক চক্কর ঘোরা শেষ হতেই সুক লাক খাক এ চলে গেলেন দালাই লামা। সন্ন্যাসীরাও তার যন্ত্রসঙ্গীত বাজাতে বাজাতে অদৃশ্য হয়ে গেল। এরপর অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলাম। এই অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল কয়েক হাজার মানুষ। এতক্ষণ তারা সবাই শান্ত হয়ে অনুষ্ঠান দেখছিল, কিন্তু দালাই লামা চলে যেতেই যেন জাদু মন্ত্র বলে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা। চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও সবাই প্রার্থনায় মগ্ন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তারা সবাই পাগল হয়ে গেছে। মন্দির থেকে আসা সন্ন্যাসী আর পুরোহিতদের প্রকাণ্ড দেহী প্রহরীরা এবার কাজ শুরু করলো। তাদের দুই কাটে প্যাড গোজা। কাঠামো দেখে দৈত্য বললেও বেশি বলা হয় না। নিজেদেরকে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য মুখটা কদাকার করে রেখেছে। চাবুক দিয়ে জনতার উপর ঝাঁপিয়ে পড়লো তারা, কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। মাখন দিয়ে তৈরি মূর্তিগুলো ধরে উন্মাদের মতো টানাটানি করছে দর্শকরা। আর কিছুক্ষণ এরকম চললে উল্টোয় পড়ে যাবে। এমনকি যাদের মুখে মুগুর আছে তারাও যোগ দিলে অসুস্থকর প্রতিযোগিতায়। দেখে মনে হচ্ছে হঠাৎ যেন তাদের ওপর শয়তান ভর করেছে। কে বলবে কিছুক্ষণ আগে এরাই একটা বাচ্চা ছেলের সামনে নত হয়ে তাকে সম্মান জানাচ্ছিল। পরের দিন সকালে মাখনের তৈরি মূর্তির কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না রাস্তার কোথাও। বিভিন্ন দোকানের মালিক ইতিমধ্যে ওগুলো গলিয়ে ফেলেছে। এই মাখন বা ঘি এখন ল্যাম্পের জ্বালানি হিসেবে কিংবা কোনো জাদুকরী ওষুধ বানাবার কাজে ব্যবহার করা হবে। 8. রাজনৈতিক আশ্রয় অনুমোদন। প্রথম কাজ 5 রকম মানুষ, অবশেষে অনুমতি। অনেকে দেখা করতে আসছে আমাদের সঙ্গে। নতুন বছরের উৎসব যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসেছে লাসায়। তাদের মধ্যে বেশ কয়েকজন আমাদের অভিযান সম্পর্কেও কম বেশি জানে। কোথায় থাকি সেটা খোঁজ পেতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ ওদের আমাদেরকে নিয়ে প্রচুর আলোচনা চলছে লাসায়। এমনকি বাচ্চারাও আমাদের সম্পর্কে অনেক খবর রাখে। কেউ কেউ উপহার হিসেবে শুকনো মাংস নিয়ে আসছে। এই মাংস লাসায় খুব জনপ্রিয়। লাসায় আসার পথে বিভিন্ন জেলা শহরে আশ্রয় নিতে হয়েছিল। এইসব জেলার বাসিন্দারা পরম বন্ধুর মতো আচরণ করেছিল আমাদের সঙ্গে। ওদের কাছ থেকে জানতে পারলাম আশ্রয় দেওয়ার অপরাধে সরকার পক্ষ থেকে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে ওদেরকে। শুনে মন খারাপ হয়ে গেল। তবে ওদের হাবভাব দেখে মনে হলো না নির্যাতিত হওয়ায় আমাদের ওপর বিরক্ত হয়ে আছে। একজন পণপোর সঙ্গে দেখা হলো।
ভেবেছিলাম আমাদের ওপর রেগে আছেন তিনি। বাধ্য হয়ে পুরনো ট্রাভেল পারমিট দেখে ঢোকা দিয়েছিলাম তাকে। তবে চোখাচোখি হতেই একগাল হেসে বুঝিয়ে দিলেন আমাদের ওপর তার কোনো রাগ নেই। মনে করছিলাম নববর্ষের উৎসব ভালোভাবে শেষ হবে, কিন্তু তা আর হলো না। একটা দুর্ঘটনা ঘটল বারখোরে। প্রতি বছর এই অনুষ্ঠানে তিব্বতীরা অনেক উঁচুতে পতাকা টাঙায়। যেটার ওপর পতাকা থাকে সেটা অনেকগুলো গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এই গাছের গুঁড়ি আনা হয় অনেক দূর থেকে। ওগুলো যে পদ্ধতিতে লাসায় আনা হয় সেটা নিজের চোখে না দেখে অন্য কারো কাছ থেকে শুনলে আমরা বিশ্বাস করতাম না। এও কি সম্ভব? একটা গুঁড়ি 20 জন লোক টেনে আনছে। গুঁড়িটা তাদের কোমরের সঙ্গে রশি দিয়ে বাঁধা। চীনারা কয়েক হাজার বছর আগে চাকা তৈরি করেছে, অথচ নিকট প্রতিবেশী হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে প্রায় কিছুই শেখেনি তিব্বতীরা। শিখলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দারুণ উপকার পেত ওরা। কাজটা করার সময় একঘেয়ে সুরে গান গাইছে শ্রমিকরা। গানের সঙ্গে সঙ্গে চলছে তাদের পা টেনে টেনে এগিয়ে চলা। এক কথাও মানসিক পরিশ্রম। যারা কর দিতে অপারগ তাদেরকে দিয়ে একরকম জোর করে এই শ্রম আদায় করা হচ্ছে। হাঁপ্পড়ের পর হাঁপাচ্ছে শ্রমিকরা, কিন্তু শ্রমিক শব্দ তাদেরকে এক মুহূর্তের জন্য থামতে দিচ্ছে না। আর এই গান গাওয়াও তার একটা কারণ আছে। প্রশ্ন করে জবাব পেলাম, গান গাইলে নাকি শ্রমিকরা কষ্ট ভুলে থাকতে পারবে। আমার কিন্তু মনে হলো গান না গাইলে বরং নিজের শক্তি একটু কম খরচ হতো ওদের। যাই হোক, গুঁড়িগুলো লাসে আনার পর ষাঁড়ের চামড়া দিয়ে জোড়া লাগিয়ে তার মাথায় একটা পতাকা দিয়ে বেঁধে দেওয়া হয়। দুর্ঘটনা ঘটলো একেবারে হঠাৎ। এই 70 ফুট উঁচু মাস্তুলের ভার সহ্য করতে না পারল ষাঁড়ের চামড়া। হঠাৎ করে পুরো মাস্তুলটা ভেঙে পড়ল। 3 জন দর্শক মারা পড়ল সঙ্গে সঙ্গে, আর আহত হলো অনেক। পরে আশ্চর্য হয়ে উপলব্ধি করলাম তিব্বতীরা ব্যাপারটা দেখছে একটা অশুভ সংকেত হিসাবে। সবার মুখে একই কথা, দেশে খুব খারাপ একটা সময় আসছে। প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প বা বন্যা হওয়ার আশঙ্কা করছে সবাই, এমনকি চীনের সঙ্গে যুদ্ধ বাঁধবে বলেও মনে করছে কেউ কেউ। এসব তো সাধারণ মানুষের ভাবনা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিব্বতে যারা একটু ইংরেজি জানে তারাও এ ধরনের কুসংস্কার থেকে মুক্ত নয়। তিব্বতীরা যতই কুসংস্কারে বিশ্বাসী হোক, আহত মানুষগুলোতে তারা কিন্তু লামার কাছে নিয়ে গেল না। তড়িঘড়ি করে ব্রিটিশ রাষ্ট্রদূতের অফিসে নিয়ে যাওয়া হলো ওদের। সেখানকার হাসপাতালে তিব্বতীদের জন্য অনেক বেড আছে। ওখানে যে ইংরেজ ডাক্তার আছেন তার দম ফেলারও ফুরসুত নেই। প্রতিদিন সকালে তার বাড়ির সামনে রোগীদের বিশাল লাইন দেখা যায়। তাদের চিকিৎসা করার পর দুপুরের দিকে শহরে আসার সময় পান তিনি। তিব্বতে ডাক্তারের এই প্রভাব প্রতিপতি নীরবে সহ্য করে যান সন্ন্যাসীরা। এছাড়া তাদের কী বা করার আছে? যত যাই হোক, ডাক্তার যে রোগ সারাতে পারেন এটা তারা অস্বীকার করেন কিভাবে? ওষুধের ব্যাপারে সরকারের নীতিমালাকে আধুনিক তিব্বতের ইতিহাসে একটা কালো অধ্যায় বলে ধারণা করা হয়। 3.5 মিলিয়ন মানুষের জন্য চাইনিজ আর ব্রিটিশ কূটনীতিকদের হাতে গোনা কয়েকজন ডাক্তারের ভরসা। তারা তিব্বতে চিকিৎসা সেবা দিতে চাইলেও সরকার এখানে কোনো ডাক্তারদের প্র্যাকটিস করার সুযোগ দিতে রাজি নয়। তিব্বতের সব ক্ষমতাই আসলে সন্ন্যাসীদের হাতে। কখনো কোনো ইংরেজ ডাক্তারকে ডাকা হলে সরকারি অফিসারদের সমালোচনা করতে ছাড়েন না সন্ন্যাসীরা। একেবারে অপ্রত্যাশিতভাবে সরকার একটা ডাক পেল আপসেনেইটর। আবার কি দুঃসংবাদ শুনতে হয়, এই ভয়ে আধমরা হয়ে আছি। কিন্তু আপসেনেটর এসে যা বলল তাতে খুশিতে বাকরুদ্ধ হয়ে গেল। একটা কাজ দেওয়া হয়েছে তাকে, লিঙ্ক করে একটা খাল কাটতে হবে। কদিন পর কাজ শুরু করলে আপসেনেটর। সহকারী না থাকায় সাহায্য করার জন্য আমিও ওর সঙ্গে যাচ্ছি। ভাবতে পারিনি সেখানে এমন বিস্ময়কর একটা দৃশ্য দেখব। প্রায় কয়েক হাজার সন্ন্যাসী কি একটা কাজে খুব ব্যস্ত আছেন। ওদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কাজটা গোপনীয়, খুব জরুরি। যাই হোক, ডানে বামে না তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছি আমরা। মনে মনে প্রতিজ্ঞা করলাম যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। কাজ এগোচ্ছে খুব দ্রুত।
এক পক্ষকাল পরে খোঁড়ার উপযোগী হলো খালটা। আমাদেরকে অবাক করে দিয়ে আবসা নেটওয়ার্কে 150 জন শ্রমিক দেওয়া হলো। সে এখন এই দলের লিডার। নিজেদেরকে বড় ঠিকাদার বলে মনে হচ্ছে, কিন্তু তিব্বতে কাজ করার ধরন এখনো আমরা বুঝে উঠতে পারিনি। যেটা তাড়াতাড়ি সম্ভব বুঝতে হবে। এই সময় আমিও সারাংয়ের বাগানে কাজ পেয়ে গেলাম। সৌন্দর্য বাড়াবার জন্য বাগানে নতুন কী করা যায় সে ব্যাপারে ভাবছি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, একটা পানির ফোয়ারা বানালে মন্দ হয় না। আমার পরিকল্পনা শুনে সারং একজন শ্রমিককেও কাজে লাগিয়ে দিলেন, নিজেও মাঝে মধ্যে হাত লাগাচ্ছেন। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে একটা ফোয়ারা বানালাম আমরা। ফোয়ারা থেকে যখন ঝর্ণার মতো পানি বেরিয়ে এলো, তখন শিশুর মতো আনন্দে নেচে উঠলাম। তিব্বতে এটাই প্রথম ফোয়ারা। নতুন কাজ পেয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম। একদিন থাঙ্গমে একটা খবর কাগজ আনলেন, সেখানে আমাদের সম্পর্কে একটা আর্টিকেল ছাপা হয়েছে। সব বাধা বিঘ্ন অতিক্রম করে কিভাবে আমরা লাসায় এসেছি সে ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে সেখানে। শুধু তাই নয়, নিরাপত্তার খাতিরে লাসায় থাকাটা যে আমাদের জন্য অত্যন্ত জরুরি সেটারও উল্লেখ করা হয়েছে। খবরটা পড়ে আশা করলাম এতে হয়তো তিব্বতীরা আমাদের ব্যাপারে কিছুটা নরম হবে। আমরা যে আবেদন করেছিলাম সেটার উপরের প্রতিক্রিয়া পড়তে পারে। যাই হোক, নববর্ষের উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। সবচেয়ে মজার অনুষ্ঠান খেলা তো এখনও বাকি। বারখরে শুক্লা খাং এর সামনে অ্যাথলেটরা সব জড়ো হচ্ছে। চাইনিজ রাষ্ট্রদূতের অফিস বিল্ডিংয়ে দোতলায় বসে খেলা দেখছি আমরা। প্রথমে শুরু হলো রেসলিং বোট। ওদের খেলার পদ্ধতিটা কিছুতেই বুঝতে পারছি না। তিব্বতীদের সব কিছু ব্যতিক্রম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে খেলার প্রতিযোগীদের কোনো তালিকা করা হয়নি। জয়ী হওয়ার জন্য প্রতিযোগীরা খুব একটা চেষ্টা করে না, আর করবেই বা কেন? বিজয়ীর জন্য বিশেষ কোনো পুরস্কারের ব্যবস্থা তো নেই। সবার জন্য একই পুরস্কার। খেলা শেষে একজন পনপ হাসিমুখে সবাইকে একটা করে চাদর দেন। মনে মনে ভাবলাম, সবাইকে যদি একই পুরস্কার দেওয়া হয় তাহলে সেটার প্রতিযোগিতা হয় কী করে? এরপর শুরু হলো ভার উত্তোলন। ভারী পাথর তুলে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে হবে, তারপর আবার ফিরে আসতে হবে আগের জায়গায়। একই পাথর অনেক বছর ধরে ব্যবহার করা হচ্ছে। এই খেলায় খুব কম মানুষই সফল হয়। হঠাৎ করেই শুরু হয়ে গেল ঘোড়দৌড়ের খেলা আরম্ভ হয়ে গেছে। কোনটার পর কোন খেলা শুরু হচ্ছে কার সাধ্য সেটা বোঝে। খেলার শুরু এবং শেষে কোনো ঘোষণা দেওয়া হয় না। প্রভাবশালী মানুষদের ক্ষমতার প্রভাব প্রতিটি ভালোভাবে প্রকাশ পায় এই উৎসবে। এইসব প্রভাবশালী মানুষরা জানেন তাদেরকে এখন জনগণের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সাধারণ মানুষ আর তার একই পর্যায়ের মানুষ সব সমান। এটা বোঝাবার জন্য উৎসবের শেষ দিনে 4 জন মন্ত্রী তাদের মাথায় দামি হেড ড্রেস চাকরদের সঙ্গে অদল বদল করেন। এসব অনুষ্ঠানে বিদেশিদের অতিথির মর্যাদা দেওয়া হয়। বিশেষ তাঁবুর ব্যবস্থা করা হয় সব বৈদেশিক রাষ্ট্রদূতের জন্য। তাদের দেখভালের জন্য চাকর এবং লিয়াজ ও কর্মকর্তারা সবসময় উপস্থিত থাকেন। খেলার মাঠে অসংখ্য চাইনিজ প্রতিযোগী চোখে পড়ল। তিব্বতীদের সঙ্গে চেহারার অনেক মিল থাকা সত্ত্বেও চাইনিজদের চিনতে কোনো সমস্যা হচ্ছে না। শুধু যে চেহারায় মিল আছে তা নয়, এখানকার চাইনিজরা একই সম্প্রদায়ের। তারপরও চেহারায় সামান্য কিছু অমিল থাকায় সহজে চাইনিজদেরকে চেনা যায়। তিব্বতীদেরও চোখ চাইনিজদের মতোই অতটা সরু নয়। লাসায় চাইনিজরা বেশিরভাগই ব্যবসায়ী। চীনের সঙ্গে তিব্বতীদের ব্যবসায়ী সম্পর্কে উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিব্বতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা। এমনকি অনেক স্থায়ী আবাসও আছে এখানে। এর মূল কারণ সম্ভবত আফিম। তিব্বতে আফিম খাওয়া নিষিদ্ধ হলেও সেটা কঠোরভাবে মেনে চলা হয় না। মাঝে মধ্যে চাইনিজদের পাল্লায় পড়ে তিব্বতীদেরকেও আফিম খেলে তাকে হালকা শাস্তি দেওয়া হয়। তিব্বতে আফিমের নেশা ছড়িয়ে পড়ার কোনো ভয় নেই। এদিকে কর্তৃপক্ষের সবসময় সতর্ক দৃষ্টি আছে। তিব্বতে ধূমপান করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তারপর তিব্বতে যে কেউ সিগারেট কিনতে পারে, কিন্তু অফিস, রাস্তা কিংবা অনুষ্ঠানে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। আগেই বলেছি, নতুন বছর হলে সন্ন্যাসীদের হাতে সব ক্ষমতা হস্তান্তর করা হয়।
ক্ষমতা পাওয়ার পর সন্ন্যাসীরাও সিগারেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। লাসায় অসংখ্য নেপালি আছে, তারা সবসময় দামি পোশাক পরে। লাসায় নেপালিরা বেশ মোটাসোটা, তাদের আর্থিক অবস্থা যে সবার চেয়ে ভালো সেটা চোখেই পড়ে। পুরনো একটা চুক্তি অনুযায়ী তাদেরকে খাজনা দিতে হয় না। এই সুযোগটা তারা পুরোপুরি কাজে লাগাচ্ছে। বারখোরের সবচেয়ে লাভজনক ব্যবসাটা তাদের দখলে। তিব্বতে তাদের মতো দক্ষ ডিলার একটাও নেই। দর কষাকষির ব্যাপারে নেপালিরা অদ্বিতীয়। নিজেদের পরিবারে নেপাল থাকলেও তারা বেশিরভাগ সময় তিব্বতেই থাকে। মাঝে মধ্যে নেপালে ঘুরতে যায়। চাইনিজদের সঙ্গে নেপালিদের এখানেই পার্থক্য। চীনারা তিব্বতী মেয়েদেরকে বিয়ে করার ব্যাপারে খুবই আগ্রহী। বিয়ে করার পর তারা স্ত্রীর কাছে আদর্শ স্বামীতে পরিণত হয়। যে কোনো সরকারি অনুষ্ঠানে সবার দৃষ্টি কেড়ে নেয় নেপালের উচ্চ পদস্থ প্রতিনিধিরা। এই সময় তিব্বতীরা অত্যন্ত দামি পোশাক পরলেও নেপালিদের তুলনায় সেগুলো ফিকে হয়ে যায়। শুধু তাই নয়, তাদের বডিগার্ড গুর্খা বাহিনী লাল রঙের যে জ্যাকেট পরে সেটা অনেক দূরের কথা, একদম অনেক দূরে থেকে চোখে পড়ে। এই গুর্খা বাহিনীকে লাসায় খুব সম্মান করা হয়। লাসায় মাছ ধরা নিষিদ্ধ, কিন্তু গুর্খারা ঝুঁকি নিয়ে এই কাজটা করে। সরকার আইন ভাঙার খবর পেলে নেপালি রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানায়। এই সময় হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নেপালি রাষ্ট্রদূতের সঙ্গে তিব্বতের সরকার খুব ভালো সম্পর্ক হলেও অপরাধীকে কোনোভাবে শাস্তি থেকে রেহাই দেওয়া হয় না। তবে মজার ব্যাপার হচ্ছে, সৈনিক ছাড়াও তিব্বতের অনেক গুরুত্বপূর্ণ মানুষই এর সঙ্গে জড়িত থাকে। এক প্লেট মাছ পেলে তিব্বতের উচ্চপদস্থ কর্মকর্তারা জন্য বর্তে যান। শাস্তি হিসেবে বেচারা সৈনিকদের চাবুক মারা হয়। তবে এই সময় জননেন্দ্রিয়তে আঘাত করা হয় না। লাসাই তিব্বতীদের জন্য মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরো তিব্বতে শুধু স্যাংপো নদীতে মাছ ধরা বৈধ। নদীতে একটা মরুভূমির উপর দিয়ে চলে গেছে। এই এলাকায় কোনো ফসল হয় না। গবাদি পশু চড়ে খাওয়ার জন্য কোনো চারণভূমিও নেই, তাই আইন শিথিল করা হয়েছে এখানে। তবে আশ্চর্য হতে হলো যখন জানতে পারলাম এই এলাকার মানুষকে কসাই আর কামার কুমোর হিসেবে গণ্য করা হয়। লাসায় অনেক মুসলমান আছে, নিজেদের একটা মসজিদও আছে তাদের। লাসার মুসলমানরা স্বাধীনভাবে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে। বেশিরভাগ মুসলিম ইন্ডিয়া থেকে তিব্বতে এসে এখানকার মানুষের সঙ্গে মিশে গেছে। তিব্বতী মেয়েকে বিয়ে করার পর ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমানরা আশা করে তাদের বহু ধর্ম পরিবর্তন করবে, কিন্তু এক্ষেত্রে তিব্বতী সরকার অত্যন্ত কঠোর। আইন অনুযায়ী নিজেদের ধর্ম ত্যাগ না করার শর্তে একজন মুসলমানকে বিয়ে করতে পারে একজন তিব্বতী মেয়ে। তো আপনারা শুনছিলেন 7 ইয়ার্স ইন তিব্বত এর 6ষ্ঠ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।